সামনেই 1 মার্চ এবং 8ই মার্চ কিন্তু তোমাদের পরীক্ষা চলে এসছে। ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি স্কুলের পরীক্ষার জন্য নিয়োগ হচ্ছে। তাহলে চলো পরীক্ষাও ওই দিন, কি আসবে একটু দেখে নেওয়া যাক আজকের প্র্যাকটিস সেটে। তবে প্র্যাকটিস সেট শুরু করবার আগে একটুখানি আমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে রাখি যে তোমাদের অলরেডি 0 টু প্রো 6.0 ব্যাচ স্টার্ট হয়ে গেছে। ব্যাচটা ডাউনলোড করবে কোথা থেকে? ইয়োর স্টাডি থেকে তোমরা ব্যাচ ডাউনলোড করো, ব্যাচ পারচেস করতে পারো। পারচেস করবার জন্য এই একটাই কল নাম্বার 8961997944 নাম্বারে কল করবে। আমরা একটু দেখে নিই যে আমাদের ব্যাচ কি কি আছে। 0 টু প্রো ম্যাথ 6.0, 0 টু প্রো ইংলিশ 6.0, 0 টু প্রো জিকে জিএস 6.0, 0 টু প্রো রিজনিং 6.0। এই রিজনিং 6.0 দায়িত্ব হচ্ছে আমাদের তোমার যাবতীয় ওয়ান ডে এক্সামে এমসিকিউ লেভেলের এক্সামে রিজনিং কিভাবে আসবে, কিভাবে তোমরা অ্যাপ্রোচ রিজনিংয়ে নেবে, কেন কি রিজনিং একেবারে প্রথম সাবজেক্ট পড়ছো, এর আগে রিজনিং কোনোদিন পড়োনি, কিভাবে ট্যাকেল করবে সাবজেক্টটাকে সেই জিনিসটাকে নিয়ে আমরা আলোচনা করব। গত 3-4 বছরের প্রশ্ন নেই আমাদের এখানে প্র্যাকটিস সেট তৈরি করা হবে, তোমাদের সুন্দরভাবে প্র্যাকটিস সেট তৈরি করবে যাতে আগামী পরীক্ষাগুলো তোমাদের রিজনিং নিয়ে কোনো প্রবলেম না হয়। আর এই সমস্ত কটা নিয়েই তোমাদের কম্বো স্পেশাল 6.0, আমি পার্টিকুলারলি বলবো যে কম্বো 6.0 বা ফাউন্ডেশন ব্যাচ, এই ব্যাচটা নিলে সমস্ত পরীক্ষা কভার হয়ে যাবে। আরআরবি বলো, তারপরে এসএসসি বলো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো, এসএসসি জিডি বলো, কলকাতা পুলিশ বলো, সমস্ত কভার হয়ে যাবে। সেটা যারা ব্যাচ নিয়েছে তারাই বুঝতে পারছে। আছে জেনারেল সায়েন্স 6.0, অনেকের আছে যে শুধুমাত্র গ্রুপ ডির পরীক্ষার জন্য সব রেডি আছে, সায়েন্সটা রেডি নেই, তাই জন্য জেনারেল 6.0। কেন কি জেনারেল সায়েন্স 6.0 হচ্ছে তোমাদের সায়েন্স সব থেকে বেশি আছে রেলওয়েতে, তাই রেলওয়ে পরীক্ষার্থীদের জন্য সায়েন্স প্রচণ্ড গুরুত্বপূর্ণ। আছে রেলওয়ে ফাউন্ডেশন 2026, এসএসসি ফাউন্ডেশন এবং পুলিশ ফাউন্ডেশন। তাহলে চলো আজকের প্র্যাকটিস সেট শুরু করা যাক, দেখে নেওয়া যাক প্র্যাকটিস সেটের ফার্স্ট কোশ্চেনে কি আছে। ফার্স্ট কোশ্চেন বলে দিয়েছে 10, 9, 17, -10, 54। বুঝতেই পারছো তারপর একটা জিজ্ঞাসা চিহ্ন, তার মানে এটা আমাদের নাম্বার সিরিজ থেকে দিয়েছে। তার মানে নাম্বার সিরিজ থেকে যখন দিই আমরা কি ভাবি যে প্রত্যেকটা নাম্বারের মধ্যে প্রথমে হয়তো গ্যাপ দেখবো, যদি গ্যাপটা প্রচুর বড় হয় তখন আমরা ভাববো যে কোনো একটা গুণ সম্পর্ক আছে, গুণের সম্পর্ক আছে। তাহলে প্রথমে আমরা গ্যাপ দেখি। দেখো 10 থেকে 9, আচ্ছা 10 থেকে 9 করলে কত করতে হবে? 10-এর থেকে -1 করলে 9 হবে। তারপরে 9 থেকে 17, 9 থেকে যদি 8 যোগ করি তাহলে আমার 17 চলে আসে। 10 থেকে 1 বিয়োগ করলাম 9 এলো, 9-এর সাথে 8 যোগ করলাম 17 এলো। এবার এখানে 17 আছে, এইখানে -10 আছে, তাহলে ডিফারেন্সটা কত? তুমি 17 থেকে -10, তুমি ডিফারেন্স বার করতে গেলে কি করতে হয়? 17 মাইনাস দিয়ে আবার -10 ডিফারেন্স করছে, এটা 10 থেকে -9। এই যে 10 থেকে 9 বাদ দিয়েছো, কি করেছো? 10 থেকে কি করলে 9 আসবে? -1 করলে 9 আসবে। 17 থেকে কি করলে -10 আসবে? তুমি জাস্ট কি করছো? 17 থেকে 10 বাদ দিচ্ছ, দেখো 27 আসছে। 17 থেকে 10 যদি বা 10 -10 আনতে গেলে কত করতে হবে? -27 করতে হবে। কত করতে হবে? -27 করতে হবে। এইবার দেখো -10 থেকে 54, আচ্ছা আমরা জানি 0 থেকে আমরা দেখো আমাদের যদি নাম্বার লাইন টানো এইটা 0 হবে, এদিকে 54 হবে, 1 2 3 4 করে, আর এদিকে কি -1 -2 -3 করতে এখানে -10 আসবে। আচ্ছা এই 0 থেকে 54 কতগুলো নাম্বার? স্যার 54খানা নাম্বার আছে। আর এখানে এখানে 0 থেকে -10 কখানা? 10খানা। তাহলে টোটাল কত করছি আমি? 64। তার মানে -10 থেকে +64 করলে আমাদের 54 আসে। তাহলে এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, অর্থাৎ যে ডিফারেন্সগুলো পেলাম, সেই ডিফারেন্সগুলোকে খুব ভালো করে মন দিয়ে দেখো। এখানে প্রথমটা আছে 1, দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তার মানে পরেরটা 100% মাইনাস হবে, এটুকু শিওর আছে। কিন্তু নাম্বারটা কি হবে দেখতে পাচ্ছ? 1, 8, 27, 64। এই জন্যই তোমাদের একটা জিনিস মুখস্থ রাখতে হবে, এখন থেকেই প্র্যাকটিস করো, যে 1 থেকে 10 পর্যন্ত তোমাদের কিউব মুখস্থ রাখতে হবে। অর্থাৎ এই 1-এর কিউব মানে 1 হয়, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। 2-এর কিউব মানে 8 মুখস্থ রাখতে হবে। 3-এর কিউব মানে 27 মুখস্থ রাখতে হবে। 4-এর কিউব মানে 64 মুখস্থ রাখতে হবে। 5 কিউব মানে 125। 6-এর কিউব 216। 7-এর কিউব 729। 8-এর কিউব তোমাকে এইভাবে মুখস্থ রাখতে হবে। 8-এর কিউব, 9-এর কিউব, 10-এর কিউব, 10-এর কিউব বুঝতেই পারছো 1000, সরি 7-এর কিউব 343 হয়, একটু ভুল বললাম। 7-এর কিউব হবে হচ্ছে আমার 343। 8-এর কিউব 512। 9-এর কিউব 729। 10-এর কিউব 1000। এই জিনিসটা তোমাকে মুখস্থ রাখতে হবে। আর একটা মুখস্থ রাখতে হবে, 1 থেকে 20 অবধি স্কোয়ার, অর্থাৎ বাড়িতে 1 স্কোয়ার মানে 1,
2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9, এইভাবে করতে করতে 20 স্কোয়ার ইজিক্যালস টু 400 পর্যন্ত তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে এই এই যে সিরিজ থেকে যে কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো অনেক সুবিধা হয়ে যাবে। তুমি দেখো এইটা যদি তোমার মুখস্থ থাকে তাহলে দেখো এই একটাকে আমরা কি লিখতে পারি, 1 কিউব, 2 কিউব, 3 কিউব, 4 কিউব। তার মানে এর পরেরটা নিশ্চয়ই হবে আমার 5 কিউব, যেটা হবে 125। আর এখানে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস 125। তাহলে 54 থেকে 125 বাদ দিতে হবে, 54 থেকে 125 বাদ দাও। তাহলে করব কিভাবে করব, দেখো 54 1 মাইনাস 125 করতে হবে। তাহলে 125 থেকে যদি 54 বাদ দেয় 4 কত হলে 5 হয়, 1 হলে 5 আর 7 12, যেটা বড় সংখ্যা তার আগে মাইনাস আছে তাই -71। তাই অপশান এ হবে -71। এবার মনে রাখতে হবে যে আমি কিন্তু এই সাইডে এত কিছু মনে রাখলাম, মনে রাখার বিষয়টা কি কি, তাহলে এখানে একটা কোশ্চেন থেকে আমরা কি শিখলাম যে নাম্বার সিরিজ করতে গেলে প্রথম যে আমাদের ধর্তব্যর মধ্যে আনে সেইটা হচ্ছে এই জিনিসটাকে আমাকে মুখস্থ রাখতে হবে। যদি এই জিনিসটা মুখস্থ থাকে তাহলে ডেফিনেটলি এরকম টাইপের যদি কোশ্চেন আসে 1, 8, 27, 64, 125 এই নাম্বারগুলো যদি তোমার চেনা থাকে তাহলে কিন্তু পরীক্ষার হলে অনেক বের করা সুবিধা হয়ে যাবে। যদি নাম্বারগুলো চেনা না থাকতো তাহলে কিন্তু পরীক্ষার হলে তোমাদের কালঘাম ছুটে যাবে এই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করতে। যদি চেনা থাকে নাম্বারগুলো, অর্থাৎ চেনা মানে এইগুলো যদি মুখস্থ থাকে তাহলে প্রচণ্ড ইজি লাগবে, আর যদি মুখস্থ না থাকে তাহলে প্রচণ্ড টাফ লাগবে। চলো আমাদের পরের যে কোশ্চেনটা আছে সেটা দেখা যাক কি আছে। আবারও একটা নাম্বার সিরিজ থেকে দিয়েছি, তার কারণ তোমাদের রিজনিংয়ের টোটাল আছে হচ্ছে আমাদের 10 নম্বর। এবার এই সিরিজ বলে দেখবে তুমি একটা সিলেবাসে আছে পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স। যেহেতু ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডির এই প্রথম পরীক্ষা হচ্ছে এবং এই প্রথম পরীক্ষাটা বলাটা ভুল, রিজনিং এই প্রথম দিচ্ছে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে, তাই জন্য কোশ্চেন লেভেলটা আশা করি সোজাই হবে। আর প্রথম কথা এখানে দিয়েছে পিক্টোরিয়াল সিরিজ এবং সিকোয়েন্স। অ্যাকচুয়ালি পিক্টোরিয়াল সিরিজ এবং সিকোয়েন্স যদি অ্যাকচুয়াল কোশ্চেন বলে একটু সেটা পরে আছে, কিন্তু যেহেতু সিরিজ কথাটা বা সিকোয়েন্স কথাটা আছে তাই জন্য আমরা নর্মাল সিরিজ বা নর্মাল সিকোয়েন্সও একটু করে নেব, কেন কি পরীক্ষার সময় যদি দিয়ে দেয় তাহলে কিন্তু আমরা অসুবিধায় পড়ে যাব। তাহলে কি দিয়েছে দেখো, এখানে দেখো 1, 8, 9, 64, 25, 216, 49। দেখো 1, 8, 9, 64, 25, 216, 49 প্রত্যেকটা নাম্বারই কিন্তু তোমার চেনা। আমি একটু আগে বললাম 1, এই 8কে আমরা কি লিখতে পারি, 2 কিউব। 64কে একটু আগে পড়লাম 4 কিউব। 216কে একটু আগে পড়লাম 6 কিউব। তার মানে এর পরেরটা নিশ্চয়ই আমার 8 কিউব হবে, সেটা হবে আমার 512। দেখো 512 অপশান আছে, একটা অল্টারনেট করে আমার কিউব দিয়েছে। স্যার তাহলে 1, 9, 25, 49 এইটা কিভাবে আসছে? একটাকে আমরা কি লিখতে পারি, দেখো একটাকে আমরা 1 স্কোয়ার লিখতে পারি, 9টাকে আমরা 3 স্কোয়ার লিখতে পারি, 25টাকে আমরা 5 স্কোয়ার লিখতে পারি, 49টাকে আমরা 7 স্কোয়ার লিখতে পারি। তার মানে কি একটার স্কোয়ার করেছে একটার কিউব করেছে। এই 1 হচ্ছে প্রচণ্ড ভালো একটা সংখ্যা, তুমি যাই করো না কেন 1 স্কোয়ার করো সেটাও 1 আসবে, 1 কিউব করো সেটাও 1 আসবে। যাতে তুমি না ঘাবড়ে যাও তাই জন্য আমি 8 থেকে স্টার্ট করলাম। তোমার তো মনেই হতে পারে প্রথমে 1 কিউব দিতেই পারে, কেন কি আগের প্রশ্নটা আমি 1 কিউব করিয়েছি, কিন্তু এখানে দেখো সেটা নয়, 1, 8 মেনে নিলাম 1 পরে 2 কিউব দিয়েছে, এটা 1 কিউব, এটা 2 পর। তাহলে 3 যদি কিউব দিত তাহলে এটা 27 দিত, 27 নেই তাহলে 9 আছে। 9 কার বর্গ, 9 সংখ্যাটা তোমাকে চিনতে হবে, সেটা হচ্ছে 3 স্কোয়ার। যদি এই 9 দেখে তোমার মাথায় 3 স্কোয়ার না আসে তাহলে তোমরা অনেক পিছিয়ে আছো। তাই এগোনোর জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের থেকেও আমি যে ছকটা বললাম 1 থেকে 20 পর্যন্ত বর্গ, মানে প্রত্যেকটার বর্গ তোমাকে মুখস্থ রাখতে হবে। মুখস্থ মানে ঠোঁটের কাছে রাখতে হবে। যেরকম তোমাদের নাম্বার তোমাকে যখন যদি জিজ্ঞেস করা হয় 27টে কত, অর্থাৎ 7-এর সাথে 8 গুণ করলে কত, তোমার মুখ থেকে যদি যেরকম যদি 56 বেরোয় তেমনি তোমাকে মনে রাখতে হবে যে 16 স্কোয়ার হবে 256, 15 স্কোয়ার হয় 225, 14 স্কোয়ার হয় 196। এইভাবে তোমাকে মুখে যেন থাকে। 7-এর কিউব হয় 343, আর 9-এর কিউব হয় 729। এই নাম্বারগুলো যেন তোমার ঠোঁটের ডগায় থাকে, তাহলে কিন্তু রিজনিং অনেক সোজা হয়ে যায়, বিশেষ করে সিরিজ কমপ্লিট করা অনেক সোজা হয়ে যায়। চলো নেক্সট কোশ্চেন। আবার দেখো 2, 6, 14, 30, 62 কি দিয়েছি, 2, 6, 14, 30, 62। এইখানে দেখছো আমার নাম্বারগুলো চেনা নয়, যখনই চেনা থাকবে না ঠিক আগেরটার মতন গ্যাপ করে দাও, গ্যাপিংস করে দাও। দেখো 2 থেকে 6 আমি যদি যাই, দেখো +4 করতে হয়, 2-এর সাথে +4 করলে 6 হয়, 6-এর সাথে +8 করলে আমার 14 হয়,
14 সাথে কত যোগ করলে দেখো 14 আর এদিকে 4 কত হলে 10 হয়, 6 হলে তারপরে 2, 2 আর 1 3, তার মানে 16। এইবার এইখানে যদি আমরা করি তাহলে দেখছি আমরা কত আসছে 32। এইবার খুব সুন্দরভাবে একটা প্যাটার্ন আমরা লক্ষ্য করতে পারছি, সেই প্যাটার্নটা একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে 4-এর সাথে যদি আমরা 2 গুণ করি 8 আসে, 8-এর সাথে আমরা যদি 2 গুণ করি 16 আসে, 16-র সাথে আমরা যদি 2 গুণ করি তাহলে 32 আসে। তার মানে হিসাব মতন এই যে 32-এর সঙ্গে পরেরটা যদি আমরা 2 গুণ করি তাহলে 64 আসে, আর এই 64-র সাথে আগের 62টা যোগ করতে হবে, তার কারণ এইগুলো সব গ্যাপ 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 আছে। তাহলে 62-র সাথে 64 যোগ করলে এইখানে আসবে 4 আর 2 6, 6 6 12, তার মানে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 126। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমরা নাম্বার সিরিজ দেখে নিলাম, যে একটু টাইপটা দেখে নিলাম। আজকে প্রথম প্র্যাকটিস সেট, আস্তে আস্তে প্র্যাকটিস সেট আসবে। এরপরে নাম্বার সিরিজ যখন করেছি একটু লেটার সিরিজও করে নিই, তার কারণে সিরিজ বলেছে। আমি বললাম না সিরিজের সিকোয়েন্স কথাটা লেখা আছে, পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স। অ্যাকচুয়ালি একটি দেখাবো যে কোন কোশ্চেনগুলো পিক্টোরিয়াল সিরিজ এবং সিকোয়েন্সের মধ্যে পড়ে, কিন্তু যেহেতু এইটা আমাকে করতে হবে, মানে যেহেতু সিরিজ কথাটা লেখা আছে, তাই জন্য আমরা নাম্বার সিরিজ আর লেটার সিরিজটা একটু দেখে নেবো, মানে সহজ সহজ জিনিসগুলো দেখে নেবো। প্রথমত আমার যে এই যে লেটার সিরিজগুলো করতে হবে, এই লেটার সিরিজগুলো করতে গেলে প্রথম কথা প্রত্যেকটা লেটারের পজিশন ভ্যালু মুখস্থ রাখতে হবে। পজিশন ভ্যালু মানেটা কি? কোন লেটার কোন পজিশনে আছে, অর্থাৎ আমাদের যে আলফাবেটিক্যাল সিরিজটা আছে, আমাদের যে আলফাবেটিক্যাল সিরিজ মানে এ বি সি ডি, অর্থাৎ ইংরেজি আলফাবেটিক্যাল, বাংলা নয়, হিন্দি নয়, জাস্ট ইংরেজি। কম্পিটিটিভ এক্সামে রিজনিংয়ে শুধুমাত্র ইংরেজি আলফাবেট নিয়েই কাজকর্ম করা হয়। ইংরেজি আলফাবেটের যে সিরিজটা আছে, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত যেগুলো আছে, তোমাদের সবাই জানো যে ইংরেজি বর্ণমালায় 26টা বর্ণ আছে। তাহলে এ হচ্ছে প্রথম বর্ণ, বি হচ্ছে দ্বিতীয় বর্ণ, সি হচ্ছে 3 নম্বর বর্ণ, ডি হচ্ছে 4 নম্বর বর্ণ। এই যে 1 2 3 4 এই যে বর্ণগুলো বললাম, মানে এই ডি হচ্ছে আমরা কি বলবো চতুর্থতম বর্ণ। যদি আমাকে ও জিজ্ঞেস করে ও কততম বর্ণ, 15তম বর্ণ। এইগুলোকেই বলা হয় প্রত্যেকটা লেটারের পজিশন ভ্যালু। অর্থাৎ আমাকে যদি এখন জানতে চাই এস এর পজিশন ভ্যালু কত, এস এর পজিশন ভ্যালু ভ্যালু অর্থাৎ যে পজিশনে এস বর্ণটা আছে, তাহলে এস হচ্ছে আমার 19তম পজিশনে আছে। এস কোন পজিশনে আছে? আমার 19তম পজিশনে আছে। এইভাবে তোমাকে আমাদের মনে রাখতে হবে। এই মনে রাখবার জন্য তোমরা জাস্ট এই চ্যানেলের প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গিয়ে একটা দেখতে পাবে জিআই রিজনিং বলে 2025-2026। ওইখানে গিয়ে কোডিং ডিকোডিং বলে একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টারটার নাম মানে একটা সেশন পড়িয়েছি কোডিং ডিকোডিং। সেই কোডিং ডিকোডিংয়ে তোমরা বুঝতে পারবে যে আমি কি লেভেলের পড়িয়েছি, কেন কি এইখানে আমি পুরো বলে দিয়েছিলাম কিভাবে পজিশন ভ্যালুগুলো মুখস্থ রাখতে হয়, কিভাবে পড়বো কিভাবে না করব, পুরো জিনিসটা কিন্তু এর মধ্যে আছে। তোমাদের বলছি সব থেকে সহজ জিনিস কিন্তু আসবে। পুরো চ্যাপ্টারটা দেখতে হবে না, কেন কি কোডিং ডিকোডিং এই জিনিসটা তোমাদের ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডিতে নেই। জাস্ট ওইখানে তোমাদের মুখস্থ করে নেবে যে কিভাবে পজিশন ভ্যালুগুলো মুখস্থ রাখবে, কিভাবে পজিশন ভ্যালুগুলো তোমাদের মুখস্থ রাখবে, সেই জিনিসটাই আমি জাস্ট বলেছি। তাহলে এইখানে আমি দেখতে পাচ্ছি, দেখো এম এর পরে এন, দেখো প্রত্যেকটা লেটারের আমি ফার্স্টগুলো নিচ্ছি, এম এন ও পি, তার মানে এর পরেরটা কিউ দিয়ে স্টার্ট হবে। এইবার আমি অপশানে দেখবো যে কিউ কোথায় কোথায় আছে ফার্স্ট লেটারে। দেখো কিউ আছে, কিউ আছে, কিউ আছে, কিউ আছে, তার মানে আমাকে আবার চেক করতে হবে। যদি দেখতে যে প্রত্যেকটা আলাদা আছে, শুধুমাত্র একটা অপশানে কিউ আসছে, জাস্ট ওটা মেরে দিতে চলে আসতে, বাকিগুলো পরীক্ষার সময় চেক করার কোনো দরকার পড়বে না। তাহলে দেখো এরপরে কি আছে, পি আর টি ভি, ভালো করে দেখো দিয়েছে কি পি আর টি ভি, মানে প্রত্যেকটা আর আমার সেকেন্ড লেটারগুলো নিলাম। তাহলে পি আর টি ভি, দেখো পি হয় হচ্ছে আমার 16 নম্বর, আর হচ্ছে 18 নম্বর, টি হচ্ছে 20 নম্বর, ভি হচ্ছে 22 নম্বর, তার মানে এরপরে 24 নম্বর হবে, আর 24 নম্বরে এক্স আছে। তাহলে অ্যান্সার হবে আমার কিউ এর পরে এক্স থাকবে। কোথায় কিউ এর পরে এক্স আছে? কিউ এর পরে এক্স আছে, কিউ এর পরে এক্স আছে, তার মানে এটা কেটে গেল। ঠিক আছে, এর পরেরটা আমরা দেখবো। দেখো কে এল এম এন, কে এল এম এন, কে এল এম এন, এই যে লেখা আছে কে এল এম এন, কে এল এম এন, তারপরে কি থাকে? ও থাকে।
কেন কি কে এল এম এন ও হবে, তার মানে কিউ এক্স এর পরে ও কোথায় আছে, কিউ এক্স এর পরে ও এখানে আছে, বাকিগুলো পি পি আছে, তার মানে এইগুলোকে আর চেক করার দরকার নেই, অপশান এ মারবো, তারপরে বাড়ি চলে যাব, অপশান এ মারবো, বাড়ি চলে যাবো। এইভাবে একটা একটা লেটার করে দেখতে হয়। খুব সহজ লেভেলটা এটা দিয়েছি, এত সহজ লেভেলেরই তোমাদের পরীক্ষায় আসবে, তার কারণ তোমরা ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা দিচ্ছ, যাতে মাত্র 10 নম্বর তোমাদের রিজনিং আসবে, সেই 10 নম্বর রিজনিং কিন্তু তোমাদের করতে হবে। লেভেলটা অনেক সহজই থাকবে, তোমরা জানো এর পেছনে কেন সহজ থাকবে, কারণ কি প্রথমবার রিজনিং এর মধ্যে ঢুকিয়েছে, তাও প্রথমে ছিল না, তারপরে এক্সট্রা ঢুকিয়েছে রিজনিং, তার জন্য আমি তোমাকে বলছি যে খুব সহজ লেভেলেরই কোশ্চেন আসবে। অনেকে বলতে পারো যে এত সহজ কি আসবে, এ তো 2 মিনিটে হয়ে যাচ্ছে, এ তো 1 সেকেন্ডে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই সহজ লেভেলটাই আসবে, যদি আসে লেটার সিরিজ থেকে তাহলে এত সহজ লেভেলের জিনিসপত্রই আসবে, বেশি কঠিন করবে না। দেখো এখানে আছে এম এন ও পি, তার মানে আবার কি হবে, কিউ দিয়ে হবে। এবার দেখো কিউ এখানে আছে, একটাও কিউ নেই, ব্যাস কাটো, ব্যাস অপশান এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। আর আমি চেকই করবই না, আমি আর চেক করার কোনো প্রয়োজন মনে করব না, ঠিক আছে। তাও একবার তোমাদের মনের সুবিধার জন্য চেক করে নিচ্ছি। দেখো এখানে জি আছে, জি আই কে এম, তাহলে জি মানে আমরা জানি 7। স্যার কি করে জানলেন আপনি 7? মুখস্থ নাকি আপনার? হ্যাঁ আমার মুখস্থ, আমার মুখস্থ, পজিশন ভ্যালুগুলো মুখস্থ। যারা একদিন টাইম দেবে পজিশন ভ্যালুর পেছনে, একদিন, একদিনে মাত্র, আমি বলে দিচ্ছি, কেউ যদি একদিনে 30 মিনিটস টাইম দেয়, 30 মিনিট যদি টাইম দেয়, এবং 30 মিনিট ভিডিওটা হচ্ছে টোটাল 30 মিনিট, তার মধ্যে খালি প্রথম 15 মিনিট যদি তোমাদের কাজের জিনিস, প্রথম 15 থেকে 20 মিনিট হচ্ছে তোমাদের কাজের জিনিস, যখন আমি পজিশন ভ্যালুগুলোকে নিয়ে বোঝাচ্ছিলাম, বুঝিয়েছি ওই ভিডিওতে, জাস্ট ওইটুকু তোমরা দেখে নাও, তাহলেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। জাস্ট একদিন পজিশন ভ্যালুর পেছনে টাইম দাও, তোমাদের সকলের নাম মুখস্থ হয়ে থাকবে না, সকলের মুখস্থ হবে। দেখো G7, আই হচ্ছে আমার 9, 11, এটা 13, তার মানে দেখতেই পাচ্ছ 2 2 করে গ্যাপ, 7 আর 2 9, 9 আর 2 11, 11 আর 2 13, 13 আর 2 15, 15 মানে হচ্ছে আমার ও, তাহলে ও দেখো এখানে চলে এসছে। এন কি করে পাবো? দেখো বি আছে, ই আছে, এইচ আছে, কে আছে, তাহলে বি, প্রত্যেকটা লাস্ট নিচে নিলাম, ই এইচ কে, বি মানে হচ্ছে 2, 5, 8, 11, দেখো 3 3 করে গ্যাপ, 2 এর 3 5, 5 এর 3 8, 8 আর 3 11, 11 প্লাস 3 আমার কত হবে 14, আর 14 মানে জানি এন। স্যার 14 মানে যে এন হয়, আপনার কি মুখস্থ? হ্যাঁ আমার মুখস্থ। মুখস্থ তোমাকে রাখতেই হবে, না হলে স্পিডে অ্যান্সার করা যাবে না, দেখে দেখে অ্যান্সার করা যাবে না। আর না হলে যদি মুখস্থ করতে না পারো, তাহলে পরীক্ষার সময় যে রাফটা দেবে, যে রাফের জায়গাটা দেবে, সেখানে লিখে দাও এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এরকম আমি লিখে নিও। তারপরে ঠিক তলায় তলায় নাম্বারগুলো লেখো, 1 2 6 7 8 9 10 11 12 18 17 16 15 14 20 21 23 24 25 26 22 19 13, এই নাম্বারগুলো এইভাবে লিখে নিতে পারো। সেটা তোমাদের সুবিধার জন্য বললাম, যে এইটা লেখার থেকে, এইখানে খুঁজে খুঁজে বার করার থেকে, একটু যদি 30 মিনিট দেখে নাও ওই ভিডিওটা, তার মধ্যে একটু টাইম দাও, একদিন টাইম দাও পুরো এর পেছনে, ব্যাস তোমাদের মুখস্থ না থাকবে না, সেটা আমি গ্যারান্টি দিচ্ছি। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, আবারও আর একটা লেটার সিরিজ দিয়েছি। এই লেটার সিরিজটা আমি যেহেতু দেখিয়ে দিয়েছি, এইটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাক, এবং হোমওয়ার্ক কিন্তু সবাই করবে, প্লিজ হোমওয়ার্ক কিন্তু সবাই করো। এরপরে যে কোশ্চেনটা আছে, সেই কোশ্চেনটা হচ্ছে আমাদের ব্লাড রিলেশনের কোশ্চেন। তোমাদের যারা গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছ, তাদের ওইখানে কিন্তু ব্লাড রিলেশন কথাটা লেখা আছে সিলেবাসে। যারা গ্রুপ সি পরীক্ষা দিচ্ছ, তাদের কিন্তু ব্লাড রিলেশন নেই, ওখানে তার বদলে পাজল আছে, এবং পাজল মানেই আমরা জানি সিটিং অ্যারেঞ্জমেন্টের কথাই ম্যাক্সিমাম বলা হয়। এবার কি করব আমরা? যারা গ্রুপ ডি গ্রুপ সি পরীক্ষা দিচ্ছ, তারা কি আমরা ব্লাড রিলেশন কি করব না, শুধুমাত্র পাজেল করব? বা যারা শুধুমাত্র গ্রুপ ডির পরীক্ষা দিচ্ছ, তারা কি আমি ইয়েটা করবো না, সিটিং অ্যারেঞ্জমেন্ট করবো না? না, সব করবে। গ্রুপ সি এবং গ্রুপ ডিটা মিলিয়ে সব করবে, কারণ কি স্টেটের পরীক্ষা, একটু রিস্ক নিতেই হবে, তোমাকে একটু এক্সট্রা পড়তেই হবে। তার কারণ তোমাকে মাত্র 10 নম্বর রিজনিং আছে, সেই 10-এ কিন্তু 10ই পেতে হবে। টোটাল 60 নম্বর পরীক্ষা, আর এখানে 45 নম্বর 40 নম্বর পরীক্ষা, না গ্রুপ ডিটা একটু দেখতে হবে।
তোমাকে করতে হবে। কি দিয়েছে দেখো, এই কোশ্চেনগুলোকে বলা হয় ব্লাড রিলেশন। এই ব্লাড রিলেশন করার আগে আমরা এই ব্লাড রিলেশনটা একটু করতে চাই। ফার্স্টে পরে ওটা করছি, তারপরে আমরা এটা করছি। ওটা একটু কঠিন আছে, তাই জন্য এখানে কি বলে দিয়েছে, ইন এ ফ্যামিলি অফ 5 মেম্বার্স, 5 সদস্যের একটি পরিবারে, 5 সদস্যের একটি পরিবারে পি হলো কিউ এর বোন। কি বলে দিয়েছে, পি হলো কিউ এর বোন এবং আর হলো কিউ এর মা, আর ইজ দ্য কিউ এস মাদার। এস হলো আর এর বাবা এবং টি হলো এস এর মা। এইটা করবার আগে ব্লাড রিলেশন সম্বন্ধে একটু ডিটেলস বলি, যে কিভাবে আমরা সলভ করি ব্লাড রিলেশন। কি করছি আমরা, ব্লাড রিলেশন। প্রথম আমরা শিখবো হচ্ছে সাইন কনভেনশন। ব্লাড রিলেশনের আন্ডারে সাইন কনভেনশন। স্যার এত ইংরাজি স্যার বুঝি না, আমি বুঝিয়ে দিচ্ছি, এত ইংরাজি তোমার বোঝানোর দরকার নেই। সাইন কনভেনশন মানে কি কি চিহ্ন আমরা, কি কি চিহ্ন আমরা ব্যবহার করব, কি কি চিহ্ন ব্যবহার করব আমরা, মানে কাকে কি চিহ্ন ব্যবহার করব। যদি তোমার পুরুষ পাও, ব্লাড রিলেশনে যদি পুরুষ পাও, পুরুষ, সেই পুরুষটাকে, সেটা বাবা হতে পারে, মামা হতে পারে, ছেলে হতে পারে, তোমার দাদু হতে পারে। এই যে যারা আছে এদেরকে এদেরকে ডায়াগ্রাম, আমাদের প্রত্যেকটা ব্লাড রিলেশন ডায়াগ্রাম ছাড়া হবে না, ডায়াগ্রামে আমাকে আঁকতে হবে। সেই ডায়াগ্রামে আঁকবার জন্য আমি তো প্রত্যেকটা পুরুষের পাশে একটা করে ছবি আঁকতে পারি না। বাবাকে বাবা, তারপরে দাদুকে একটা দাড়ি গোপালা মানে লোক দেখালাম, সেটা তো করতে পারি না। আমরা আমরা কি করব, আমরা প্লাস দেব, তাদের মাথায় প্লাস দেব। হয়তো বলে দিল এ হলো একটি, এ হলো বিয়ের বাবা, তাহলে বাবাটাকে এই লাইনটা এলে এটা হচ্ছে আমার বাবা, তাহলে এ যদি আমার বাবা হয় তাহলে এর মাথায় আমার প্লাস চাপবে। কি চাপবে, এর মাথায় আমার প্লাস চাপবে। কেন কি, পুরুষ বলে দিয়েছে, তার মানে আমরা পুরুষকে আমরা কি দেব, পুরুষকে আমরা প্লাস বলে গণনা করব, পুরুষকে আমরা প্লাস বলে দেব। তাহলে স্যার মহিলাকে কি দেব, মহিলাকে দেব হচ্ছে আমরা মাইনাস। স্যার এইটা করার কি কারো কারণ আছে, মানে এটা কি ইউনিভার্সাল, মানে এটা কি সবাই ইউজ করবে না। তোমার যদি মনে হয় যে পুরুষকে তুমি মাইনাস দেবে, মহিলাকে প্লাস দেবে, সেটা তুমি দিতেই পারো। তোমার যদি মনে হয় না যে পুরুষকে আমি প্লাস দেবো না, পুরুষকে আমার দেওয়ার ইচ্ছা, আমার এরকম ত্রিভুজ টাইপের জিনিস দেওয়ার ইচ্ছা, মহিলাকে এরকম চতুর্ভুজ দেওয়ার ইচ্ছা, তুমি তাই দিতে পারো। স্যার পুরুষকে আমি স্টার দিতে ইচ্ছা করছে আমার, তুমি স্টার দিতে পারো। স্যার মহিলাকে আমি জিজ্ঞাসা চিহ্ন দেবো, হ্যাঁ দিতে পারো, তোমাদের যা খুশি তোমরা দিতে পারো, কিন্তু আমি এই প্লাস অথবা মাইনাস দিয়ে করব। এবার তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কি দেবে, কিন্তু গোলাবে না, কিন্তু গোলাবে না, যেটা দেবে সেটা নিয়েই কিন্তু তোমাদের মাথায় থাকতে হবে যে হ্যাঁ আমি স্টার মানে আমি পুরুষ দিচ্ছি, জিজ্ঞাসা চিহ্ন মানে আমি মহিলা দিচ্ছি। এটা তোমার ব্যাপার, এটা তোমার ওপর ডিপেন্ড করছে, কারোর ওপর নয়। আমি প্লাস মানে আমি পুরুষ দিচ্ছি, মাইনাস মানে আমি মহিলা দিচ্ছি, এটা তোমার ব্যাপার। তাই জন্য প্লাস মানেই আমরা পুরুষ, মহিলা মানেই আমরা মাইনাস। এরপরে আর একটা জিনিস আছে, হাজব্যান্ড ওয়াইফ, অর্থাৎ স্বামী স্ত্রী। হাজব্যান্ড ওয়াইফ সেটাকে আমরা বলবো হচ্ছে স্বামী স্ত্রী। এই যে স্বামী স্ত্রী যেটা আছে, তাদের মাঝখানে আমি ক্রস দেব। কি দেব, ক্রস দেব। এটা আবার বললাম, তুমি ক্রসের জায়গায় যা খুশি দিতে পারো, ক্রসের জায়গায় তোমার যা খুশি দিতে পারো। স্যার হাজব্যান্ড ওয়াইফ মানেটা কি, যদি বলে দেয় এ হলো বিয়ের স্বামী, যদি এখানে লাইন একটা বলে দেয় যে এ হলো বিয়ের স্বামী, এ হলো বিয়ের স্বামী, তাহলে স্বামীটাকে, আচ্ছা স্বামীটা হচ্ছে আমার এ, এ হচ্ছে আমার স্বামী, তাহলে এর মাথায় আমি প্লাস দেব, কেন কি স্বামী পুরুষ হয়, তার মাঝখানে এরকম গুণ দিয়ে বি দেব। আর মনে রাখবে এর মাথায় যদি প্লাস হয়, বিয়ের মাথায় মাইনাস হবে, তার কারণ একটা স্বামী একটা স্ত্রীকে বিয়ে করবে, আর স্ত্রী মানে মহিলা, তাই বিয়ের মাথায় আমি মাইনাস দিলাম। ঠিক আছে, তারপরে আসলে আমার ব্রাদার সিস্টার, ব্রো সিস, সেটাকে বলছি আমি ভাই বোন। এই ভাই বোনটাকে আমরা কিভাবে ডিনোট করব, যদি বলে দেয় এ হলো বিয়ের ভাই, এ হলো বিয়ের ভাই, তাহলে ভাইটা কে, ভাইটা হচ্ছে আমার এ, তাহলে এর মাথায় প্লাস দেব আর মাঝখানে এই চিহ্ন দেব। আমি এই চিহ্নটা ভাই বোনের রেসপেক্টে ইউজ করব, এ প্লাস এইটা, এ হলো বিয়ের ভাই। এইখানে কিন্তু বিয়ের মাথায় কোনো চিহ্ন বসবে না, তার কারণ বি ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। তুমি যদি মেয়ে হও তোমার ভাই তোমার ভাইই হবে, তুমি যদি ছেলে হও তোমার ভাই বা তোমার দাদা তোমার সে দাদাই হবে। কিন্তু তুমি কে এখানে জানো না, কিন্তু ওই লোকটা, এ লোকটা তোমার ভাই,
সেটা 100% বলে দিয়েছে। যেটা বলে দেবে সেটার ডায়াগ্রামে শুধুমাত্র আঁকতে পারি, আদারওয়াইজ আঁকতে পারবো না। আর এই চ্যাপ্টারটা আরো সুন্দরভাবে পড়ানো আছে আমাদের আবার প্লেলিস্টে। সেই প্লেলিস্টে তুমি দেখবে রক্তের সম্পর্ক, বা ইংরেজিতে টাইটেল দেখবে ব্লাড রিলেশন। ওইখানে আরো ডিটেলসে আমি বুঝিয়েছি, মানে প্রায় 40 মিনিটের ক্লাস হয়েছে, নানা ধরনের কোশ্চেন হয়েছে সেটা। এবার আমরা জাস্ট কোশ্চেন সিরিজে ফিরে যাই, কেন কি এটা আমাদের পেপার চলছে। চলো, আমাদের যে কি পেপারটা দিয়েছিল, এই যে এই পেপারটা দিয়েছিল, কি দিয়েছে, ইন আ ফ্যামিলি অফ 5 মেম্বার্স, 5টা মেম্বারের ফ্যামিলিতে পি হলো কিউ এর বোন। আচ্ছা, বোনটাকে, পিটা বোন, তাহলে সবার ফার্স্টে লিখবো পি হলো কিউ এর বোন। এই যে ভাই বোন থাকলে এই যে কিউ এর বোন, পি হলো কিউ এর বোন। কিউটাকে আমি লিখতে পারছি না, তার কারণ শুধুমাত্র এই লাইনটুকু পড়ে, অর্থাৎ শুধুমাত্র আমাদের এই লাইনটুকু পড়ে, এই যে এই লাইনটুকু পড়ে আমি বুঝতে পারছি না যে কিউটাকে, আমি ওইটুকু পড়ে খালি ওইটুকু লিখেছি। এবং আর হলো কিউ এর মা, আবার বলে দিয়েছে আরটাকে কিউ এর মা, আর যেহেতু কিউ এর মা, আরটাকে উপরে লিখতে হবে, মা যেহেতু মাইনাস, হয়ে গেল তাহলে পুরো লাইনটা। এস হলো আর এর বাবা, এসটা কি আর এর বাবা, তাহলে এসটা আর এর বাবা, বাবা হলে প্লাস, হয়ে গেল। এবং টি হলো এস এর মা, টিটা এস এর মা, তার মানে একটুখানি তলায় আঁকতে হবে, একটুখানি। পি হলো কিউ এর বোন, পি হলো কিউ এর বোন, আর হলো কিউ এর মা, আর হলো কিউ এর মা, এস হলো আর এর বাবা, এস হলো আর এর বাবা, টি হলো এস এর মা, টি হলো এস এর মা। তাহলে পি এস এর সাথে কিভাবে সম্পর্কিত, এই যে পিটা এস এর কে হয়, ভালো করে ভাবাতে দেখি। পিটা এস এর কে হয়, এস এর মেয়ের মেয়ে। আচ্ছা, মেয়ের মেয়ে মানে হলে কে হয়, তোমার মেয়ের মেয়ে কে হবে, তোমার নাতনি হবে। তোমার মেয়ের মেয়ে তোমার নাতনি হবে। এখানে কিন্তু বলেনি যে এসটাকে, এখানে বলেছে পিটা কে হয় এস এর। পি এস এর সাথে কিভাবে সম্পর্কিত, এই লাইনটার মানে হচ্ছে পিটা এস এর কে হয়। পিটা তুমি বুঝতেই পারছো, এস এর কে হবে, নাতনি হবে। ঠিক আছে, চলো তাহলে এই কোশ্চেনটা করা যাক। এই কোশ্চেনটা বলেছে, এটা আর একটা ব্লাড রিলেশনের টাইপ, ওটা একটা টাইপ, এটা আর একটা টাইপ ব্লাড রিলেশনের। কি বলে দিয়েছে, বলে দিয়েছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায়, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় এ প্লাস বির অর্থ হলো এ হলো বি এর বোন, এ মাইনাস বির অর্থ হলো এ হলো বি এর ভাই, এ গুণ বি হলো এ হলো বি এর বাবা, এ ভাগ বি মানে হলো এ হলো বি এর মেয়ে। তারপরে আমাদের যে এই ইকুয়েশনটা দিয়েছে, এই ইকুয়েশনে কে এর সাথে পি এর সম্পর্ক জানতে চেয়েছে। কি জানতে চেয়েছে, কে এর সাথে পি এর সম্পর্ক জানতে চেয়েছে। তাহলে দেখো তো একটা জিনিস, আমরা প্রথমের সাথে এরকম শুরু করব, দেখো যে ভাগ কে দিয়েছে, তাহলে ভাগ মানে কি, এ ভাগ বি মানে হলো এ হলো বি এর বোন। আমি এইখানে যে বসালাম, যে ভাগ কে, একটা ইকুয়েশনে আমাকে বলে দেওয়া আছে এ ভাগ বি এর মান দেওয়া আছে, আমি যে ভাগ কে বসাতে চাইছি এই ইকুয়েশনে, বলতে চাইছি এ হলো বি এর মেয়ে, এ ভাগ বি মানে হলো এ হলো বি এর মেয়ে। শুধুমাত্র এইটুকু দেখো, শুধুমাত্র এইটুকু লক্ষ্য করবে, এ হলো বি এর মেয়ে। তাহলে এইখানে 100% শিওর যে হলো কে এর মেয়ে। তাহলে যে জিনিসটা পেলাম যে হলো কে এর মেয়ে, সেটাকে আমরা ডায়াগ্রামে আঁকবো, যেটা কার মেয়ে, কে এর মেয়ে। তাহলে কেটাকে যদি এরকম থাকি, যেটা হচ্ছে আমার কে এর মেয়ে, যেটা কে এর মেয়ে। তারপরে দেখো এখানে কি লেখা আছে, কে প্লাস এল, এই যে লেখাটা দিয়েছি কে প্লাস এল, যে ভাগ কে হয়ে গেল এবার কে প্লাস এল। আবার দেখবো প্লাসে এ প্লাস বি হলো এ হলো বি এর বোন, কে প্লাস এল হলো কে হলো এল এর বোন। কেটা কার বোন, কেটা আমার এল এর বোন, কেটা আমার এল এর বোন। এই যে বোন হলে এরকম সাইডে, ব্যাস। তারপরে আবার এল গুণ ও, এ গুণ বি মানে হলো এ হলো বি এর বাবা, এল গুণ ও মানে হলো এল হলো ও এর বাবা। এলটা কার বাবা, এলটা ও এর বাবা। আচ্ছা, তাহলে এলটা কার বাবা, এলটা ও এর বাবা। তারপর দেখেছি ও মাইনাস পি, এ মাইনাস বি হলো এ হলো বি এর ভাই, ও মাইনাস পি হলো ও হলো পি এর ভাই। ওটা কার ভাই, ওটা আমার পি এর ভাই। এবার আমাকে জানতে চাইছে কে লোকটা পি এর সাথে কিভাবে সম্পর্কিত। তার মানে কে, এইখানে যে লোকটা আছে কে, এই কেটা পি এর কে হয়, কেটা পি এর কে হয়। ভালো করে দেখো, পি এর একটা বাবা আছে, এই যে ও যদি এল যদি ও এর বাবা হয়, তাহলে এলটা পি এরও বাবা, বাবার বোন,
বাবার বোন কোথায় অপশন আছে? দেখো বাবার বোন অপশন আছে, অপশন ডি হচ্ছে বাবার বোন। আচ্ছা বাবার বোনটাকে কি বলে? আমাদের পিসি বলে। তার মানে অপশনে যদি পিসি লেখা থাকতো তাহলে আমি এটাকেই অ্যান্সার করতাম, বাবার বোন। কে হলো এল এর, মানে সরি পি এর বাবার বোন, পি এর বাবা এল, তার বোন হচ্ছে কে। চলো আমাদের এরপরে চলে যাই হচ্ছে আমাদের নেক্সট যে আছে সেইটা হচ্ছে এইটা, এইটাকে বলা হয় সিটিং অ্যারেঞ্জমেন্ট বা পাজেল। আচ্ছা পাজেল মানেটা কি? পাজেল মানে হচ্ছে তোমাকে ভড়কিয়ে দেওয়া। পাজেল জিনিসটা কি? পাজেল তোমরা ছোটবেলায় করেছো, ছোটবেলায় ওই যে পাজেল করেছো বা পাজেল কিনতে পাওয়া যায়, যে একটা বিশাল ছবিকে কতগুলো টুকরো 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 করে ভেঙে দেওয়া হলো, সেই টুকরোগুলোকে জোড়া লাগিয়ে তোমাকে গোটা ছবিটা বানাতে হবে। এখানেও তেমনি, এই যে ছোট ছোট বাক্যগুলো দিয়েছে, প্রতিটা এখানে বাক্য দিয়েছে, সেই বাক্যগুলোকে জোড়া লাগিয়ে তোমাকে পুরো কোশ্চেনটা তৈরি করতে হবে। কি কি বাক্য দিয়েছে? বলে দিয়েছে জে কে এল এম এন একটি বেঞ্চে বসে আছে। কোথায় বসে আছে? একটা বেঞ্চে বসে আছে। তাহলে কজন বসে আছে? 1 2 3 4 5, 5জন বসে আছে। তাহলে 5জনের জন্য একটা বেঞ্চ আঁকলাম, 3 4 5, এবং ধরে নিলাম সবাই উত্তর দিকে মুখ করে বসে আছে। কেন কি কোশ্চেনে আমাকে বলে দেয়নি যে কোন দিকে মুখ করে বসে আছে। সাধারণত তোমাদের যেটা আসবে নয় উত্তরেই আসবে নয় দক্ষিণ আসবে, এবং উত্তর আসার সম্ভাবনা সব থেকে বেশি, কেন কি ইজি লেভেলটা হয়। স্যার উত্তর বা দক্ষিণ এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে গেলে তোমাকে করতে হবে কি করতে হবে? যদি উত্তর হয় তোমার ডান মানে কোশ্চেনেরও ডান, মানে ছবিরও ডান হবে, আর তোমার বাম মানে ছবিরও বাম হবে, সেটা যদি উত্তর বলে দেওয়া যায়। আর দক্ষিণ হলে ঠিক উল্টো, দক্ষিণে যদি বলে দেওয়া যায় কোশ্চেনে ডান দেওয়া আছে তাহলে ছবিতে বাম দিকে যাব, যদি কোশ্চেনে বাম দেওয়া থাকে ছবিতে ডান দিকে যাবো, যদি দক্ষিণ বলে দেওয়া থাকে। ঠিক আছে, তাহলে চলো বলে দিচ্ছে যে হলো ঠিক কে এর পাশের প্রতিবেশী, যে ইজ দ্য ইমিডিয়েট নেইবারহুড অফ কে। তার মানে যে এর পাশে কে বসবে, কে বসবে। আচ্ছা এরকমও তো হতে পারে কে এর পাশে যে বসলো, একই তো জিনিস, যে এর পাশে কে বসা আর কে এর পাশে যে বসা একই জিনিস। কোনটা এখানে বসবে আর কোথায় বসবে আমি জানি না, তাই জন্য সাইডে রাপ রাখলাম। এম হলো এন এর পাশের প্রতিবেশী, আবারও জিনিস, এম এর পাশে এন বসতে পারে অথবা এন এর পাশে এম বসতে পারে, দুটো একই রকম। এবং যে এল এর সাথে বসে নেই, যে বেঞ্চের একদম ডান প্রান্তে বসে আছে। বলে দিয়েছে জে ইজ নট সিটিং উইথ এল হু সিটস অন দ্য রাইট হ্যান্ড অফ দ্য বেঞ্চ। যে এল এর সাথে বসে নেই, যে বেঞ্চের একেবারে ডান প্রান্তে বসে আছে। তার মানে এলটা বেঞ্চের একেবারে ডান প্রান্তে বসে আছে, বসিয়ে দাও। তার মানে এইখানে যে বসে নেই, অর্থাৎ এই জায়গাটাতে আমার যে বসে নেই, কেন কি বলে দিয়েছে যে এল এর সাথে বসে নেই। এবার পরের লাইনে কি বলে দিয়েছে? যে সিটস টু দ্য রাইট অফ এম অ্যান্ড এন, যে এম এবং এন এর ডান দিকে বসে আছে, এম এন এর ডান দিকে বসে আছে, এম সিটস টু দ্য রাইট অফ এন। বলে দিয়েছে এমটা এন এর ডান দিকে বসে আছে, এম সিটস টু দ্য রাইট অফ এন, এমটা এন এর ডান দিকে বসে আছে, এন এর ডান দিকে এম বসে আছে। এইবার আমার এন এর ডান দিকে এম বসে আছে, তার মানে এই জিনিসটা যেটা ধরেছিলাম এইটা কেটে দিলাম, কেন কি এম এন হবে না। এমটা এন এর ডান দিকে বসে আছে, আর যেটা এম এবং এন এর ডান দিকে বসে আছে। তার মানে আমি 100% এখানে এম লিখলাম, এখানে এম লিখলাম, আর এখানে কি লিখলাম? যে কে, ব্যাস হয়ে গেল। কেন কি দেখো যেটা এন এর ডান দিকে এম এর ডান দিকে বসে আছে। আবার কি বলে দিয়েছে? এম এন এর ডান দিকে বসে আছে, এমটা এন এর ডান দিকে বসে আছে। এবার বলে দিয়েছে কোন পজিশনে যেটা বসে আছে, হুইচ পজিশন ইজ জে সিটিং, যে কোন অবস্থানে বসে আছে। দেখো জের অবস্থান দেখো, এটা বাম দিক এটা ডান দিক, বাম দিক থেকে তৃতীয় 1 2 3 এটাই রাইট, বাম দিক থেকে চতুর্থ এটা ভুল, বাম দিক থেকে দ্বিতীয় এটা ভুল, ডান দিক থেকে দ্বিতীয় এটাও ভুল। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এইটাকে বলা হয় সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই সোজা সোজা সিটিং অ্যারেঞ্জমেন্টই আসবে। অনেকে বলতে পারে কমেন্টে যে এত সোজা সিটিং অ্যারেঞ্জমেন্ট কি দিতে পারে? হ্যাঁ, এত সোজা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিতে পারে। তার কারণ এই কোশ্চেনগুলো কোনো না কোনো পরীক্ষায়, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো না কোনো পরীক্ষায় তোমাদের রিজনিংয়ে এসছে, সেই প্রিভিয়াস ইয়ার থেকে তুলে তুলে তোমাদের সহজ সহজ দিকে তুলে তুলে করে দেওয়া হয়েছে, এরকম তোমাদের পরীক্ষার লেভেলটা সহজই হবে, সেই বিশ্বাস আমাদের টিচারদের আছে, তাই জন্যই। চলো তাহলে সিমিলার টাইপের কোশ্চেন আর একটা আমাদের করা যাক। এইটাকে বলা হয় হচ্ছে
সিমিলার টাইপ না, এটাকে বলা হয় সিটিং অ্যারেঞ্জমেন্ট। আর একটা হচ্ছে টাইপটা কি, সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট। দু ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমরা দিতে পারে, একটা হচ্ছে টেবিলে বসা সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর একটাকে বলছে সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট। চলো সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট করি আমরা। বলেছে 6 বন্ধু এ বি সি ডি এফ একটি বৃত্ত কেন্দ্রকে মুখ করে বসে আছে, তাহলে 6 জনের সেম আঁকো। এটা হচ্ছে আমাদের 6 জনের সিস্টেম। স্যার আপনি তো গোল আঁকলেই না, একটা বৃত্তাকার পথে গোল আঁকলেন না। দেখো গোল আঁকবো না আমি, 6 জন বলেছে জাস্ট এরকম দাগ টানবো। এবার বলেছে সবাই কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, এইটা কেন্দ্র, কেন্দ্রের দিকে সবাই মুখ করে বসে আছে বা দাঁড়িয়ে আছে। বি হলো এফ এবং সি এর মাঝখানে, এ হলো ডি ই এবং ডি এর মাঝখানে, এফ হলো টি এর ঠিক বাম দিকে। দেখো কে কার মাঝখানে বসেছে এটা আমি বসাতে না, ফার্স্টে আমি বসাবো কে কার ঠিক বাম দিক না ডান দিক বসে আছে সেইটা বসাবো। দেখো বলে দিয়েছি এফ হলো ডি এর ঠিক বাম দিকে, এফ ইজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ ডি। তার মানে এফটা কোথায় থাকবে, এফটা থাকবে হচ্ছে, এফ হচ্ছে ডি এর ইমিডিয়েট লেফটে, ডি এর ইমিডিয়েট লেফটে। স্যার এরকম ডট দিলেন কেন? স্যার এখন কি করে ডট দিলেন? যেই যে সাজালাম এই অ্যারো চিহ্নগুলো দেওয়ার পরে যেটা উত্তরমুখী তার ডান পাশে একটা ডট দাও, পরপর ডট দাও। স্যার এই ডটের মানেটা হচ্ছে যদি তুমি ডটের দিকে যাও, যদি তুমি ডটের দিকে যাও তাহলে ডান দিক, যদি তুমি ডটের উল্টো দিকে আসো তাহলে বাম দিক। তাহলে এটা এফ, এখানে কি বলে দিয়েছে, এফ ইজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ ডি। এফ হলো ডি এর ঠিক বাম দিকে, ডি এর ঠিক বাম দিকে, কেন কি ডি এর ওদিকে গেলে আমার ডান দিক হয়ে যাচ্ছে, ডটের দিকে গেলে ডটের ঠিক বাম দিকে, তাহলে এফ। এইবার কি বলে দিয়েছে, এফটা এ, বি হলো এফ এবং সি এর মাঝখানে, বি হলো এফ এবং সি এর মাঝখানে, বিটা এফ এবং সি এর মাঝখানে। এ হলো ই এবং ডি এর মাঝখানে, এ হলো ই এবং ডি এর মাঝখানে। তাহলে এ এবং এফ এর মাঝখানে কে আছে, এ এবং এফ এর মাঝখানে কে আছে, অপশন ডি আছে, অর্থাৎ অপশন এ ডি বসে আছে। এত সহজ লেভেলের জিনিসপত্রই কিন্তু আসবে, জাস্ট তোমাকে মাথাটা ঠান্ডা রাখতে হবে। এরপরে যে জিনিসটা কোশ্চেন করব, এই জিনিসটা হচ্ছে আমাদের পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স, যেটা আমাদের সিলেবাসে আছে। একটু আগে বলছিলাম যে স্যার সিরিজ অ্যান্ড সিকোয়েন্স শুধুমাত্র নেই, পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিরিজ আছে। এইটা হচ্ছে অ্যাকচুয়াল পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স। যেহেতু সিরিজ কথাটা লেখা আছে তাই জন্য আমরা নর্মাল সিরিজও করিয়ে দিয়েছি, কেন কি ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি এবং গ্রুপ ডি এই প্রথম পরীক্ষা নিচ্ছে, সিলেবাসের মধ্যেই পরীক্ষাতে আসবে আশা করা যাচ্ছে, তাই এক্সট্রা একটু পড়তে আমাদের ক্ষতি নেই, কেন কি 10 নম্বর আমাদের পেতেই হবে। দেখো এই যে ছবিটা দিয়েছে এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দেখতে পাচ্ছ, এখানে একটা ছবি, এখানে একটা ছবি, এখানে একটা ছবি, এখানে একটা ছবি, এইখানে 4টে, এখানে জিজ্ঞাসা চিহ্ন। সেই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কি বসবে তোমার আন্ডারে তোমাকে 4টে অপশন দিয়েছে। তাহলে দেখো প্রথম যেটা আমি বলছি, দেখো এইখানে একটা আছে, এইখানে দুটো আছে, এইখানে 3টে আছে, এইখানে 4টে আছে। তাহলে পরেরটাতে নিশ্চয়ই 1 2 3 4 5 এই ডায়াগোনালি 5টা হবে। তাহলে দেখো এইটা হবে না, চেঞ্জ হয়ে গেছে, এইটা হবে না, চেঞ্জ হয়ে গেছে, এই দুটোর মধ্যে একটা, তার কারণ এইদিকে 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 আছে। তাহলে দেখো এইখানে 4টে আছে, এটা হবে না, অপশন এ ইজ দ্য রাইট আনসার। এটাকে বলা হয় পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স। তোমাকে আগের ছবিগুলোকে দেখে পরের ছবিটাকে ডিনোট করতে হবে। চলো এর পরের কোশ্চেন, আবারও নিয়ে এসেছি পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স। কি দিয়েছে দেখো, এইখানে একটা মানে লাইন, এরকম টাইপের একটা লাইন আছে, তারপরে এইটা ছিল একটা এক্সট্রা জুড়লো, তারপরে এই দুটো ছিল, তারপরে এক্সট্রা একটা জুড়লো, তারপরে এই একটা ছিল, এইটা একটা আছে, এখানে একটা ঢুকেছে, এটা এটা এক্সট্রা ঢুকবে না, এটা নেই, এটা নেই, এটা ভুল দিয়েছে। কেন কি ভুল দিয়েছে বোঝা যাচ্ছে, তাই জন্য ভুল দিয়েছে। একটা ছিল, দুটো, 3টে, 4টে, এর মানে 5, নিশ্চয়ই পরেরটা 5টা হবে। তার মানে এইটুকু পুরো সিমিলার আসবে, এইটুকু তোমার পুরো সিমিলার আসবে, 1টা 2টো 3টে 4টে। আচ্ছা এই জিনিসটা সিমিলার নেই, এই জিনিসটা কিন্তু সিমিলার আছে, 1টা 2টো 3টে 4টে, এই জিনিসটা কিন্তু সিমিলার, এটা হতে পারে। এইটা পুরো সিমিলার নেই, এইদিকেও কিন্তু পুরো সিমিলার নেই, কেন কি এইটা লম্বা ছিল। তাহলে পরেরটা নিশ্চয়ই এরকম আসবে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স। চলো আরও একটা পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স করি, আরও একটা আমরা পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স করি। না এটা তোমাদের হোম টাস্ক থাকবে, কি বলো, কি মনে হচ্ছে এটা তোমাদের হোম টাস্ক দিই তাহলে? ঠিক আছে, এটা তোমাদের হোম টাস্কই থাক। এটা একটু কঠিন আছে, চলো তোমরা অ্যান্সার করতে পারছো কিনা একবার দেখবো, ঠিক আছে? জাস্ট আমি খালি একটা হিন্টস দিয়ে দিচ্ছি। দেখো আমি খালি একটা হিন্টস দিচ্ছি, এই যে চতুর্ভুজ প্রথমে এই পজিশনে ছিল, মানে এরকম একটা পজিশনে ছিল, তারপরে চতুর্ভুজ এই পজিশনে গেল,
তারপরে এই চতুর্ভুজটা এই পজিশনে গেল, তারপরে চতুর্ভুজটা দেখো এরকম ডায়াগোনালি নামলো, তারপরে চতুর্ভুজটা কোথায় যেতে পারে কিভাবে দেখো, আমার এরকম একটা স্কোয়ার জিনিস আছে, এইখানে আমার ছখানা পজিশন আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, সরি নখানা পজিশন, এই পজিশনগুলোতে আছে। প্রথমে আমি স্কোয়ারটা দেখছি মানে বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র প্রথমে আমার এইখানে ছিল, তারপরে এইখানে গেল, তারপরে এইখানে গেল, তারপরে নেমে এইখানে আসলো, তার মানে এরপরে কোথায় যেতে পারে, কোথায় যেতে পারে, কোথায় যেতে পারে দেখো মাঝখানে যখন আছে, এই মাঝখানে এটা হবে না, এইখানে এইখানে মাঝখানে এটা নেই, দেখো এইখানে আবার উপরে চলে যেতে পারে না, হঠাৎ করে ডিগুলার এরকম চলে যেতে পারে না, নিশ্চয়ই সে তলায় তলায় নামবে, দেখো তলায় এই পজিশনে আছে, তলায় এই পজিশনে আছে, তার মানে অপশান এ আর অপশান বি কিন্তু অলরেডি কেটে গেল। আমাকে এরকম অপশান এলিমিনেট করেই করতে হবে, এলিমিনেট মানে হচ্ছে অপশান বাদ দিয়ে দেখতে হবে, পুরো ডিরেক্ট এরকম ডিরেক্ট অ্যান্সার পাওয়া যাবে না। তাহলে দেখো এইখানে আছে, এইখানে আছে, এইবার তোমাকে বাকি দুটো দিয়ে আমি তোমাদের হোম টাস্ক দিচ্ছি, কি হবে বলবে। একটা আমি বলে দিয়েছি যে কিভাবে ঘুরছে, আর একটা আমি তোমাদের দেখিয়ে দিতে চাই না, কেন কি আর একটা দেখিয়ে দিলে ত্রিভুজটা নিলেই দেখো হয়ে যাবে। দেখো তাড়াতাড়ি করবার জন্য কি, তুমি যদি ফার্স্টে গোল নাও, গোলটা নিয়ে আমার হবে না। আমি কেন স্যার আপনি প্রথমে কেন গোল নিলেন না, সার্কেলটা নিতে পারেন, কেন আপনি এটাই নিলেন? দেখো গোলটা নেব কেন, আমাকে অপশানে গোলটা নিক, সেখানেও এই পজিশনে অপশানে আছে, প্রত্যেকটা জায়গায় এই পজিশনেই গোলটা আছে। তাই কোশ্চেন দেখলেই আমি করব না, ফার্স্ট আমাকে একটু অপশানগুলোর দিকেও তাকাতে হবে যে কি বলেছে আমাকে। ফার্স্টে গিয়েই আমি কোশ্চেন দেখেই আমি কোশ্চেন দাগাতে শুরু করে দেবো না, অপশানগুলো দেখবো যে আমার কোন অপশানটা নিলে, কোন চিহ্নটা ধরলে আমার সুবিধা হচ্ছে। দেখো গোল ধরে আমার কোনো লাভ নেই, কেন কি গোল ঘুরে ফিরে সেই লাস্ট পজিশনেই আসবে এবং প্রত্যেকটা অপশানে সেই লাস্টেই আছে, তাই গোল ধরে লাভ নেই, প্রথমে আমাকে অন্য কিছু ধরতে হবে যে গোল ছাড়া। তাই জন্য আমি ইচ্ছা হলো আমার এইটা ধরবার জন্য। ঠিক আছে, চলো এর পরের কোশ্চেন দেখা যাক আমাদের কি আছে। এই কোশ্চেনটা আশা করি এই কোশ্চেনটা সবাই পারবে, এ ই আই ও ইউ হবে, বুঝতেই পারছো ভাওয়েল এ ই আই ও ইউ। এইবার দেখো এক আছে, দুই আছে, তিন আছে, চার আছে, পাঁচটা হবে। দেখো পাঁচ সব জায়গায় আছে, কোন পজিশনে পাঁচ যাবে? দেখো এইখানে একটা ছিল, তারপরে এইখানে নামলো, তারপরে এইখানে নামলো, তারপরে এইখানে গেছে, তার মানে নিশ্চয়ই লাস্ট পজিশনে যাবে, এই পজিশনে থাকবে। আচ্ছা এই পজিশনে পাঁচ কোথায় আছে, একমাত্র এটাতেই আছে, এইখানে পাঁচ হবে না, এইখানে পাঁচ হবে না, এইখানে পাঁচ হবে না, অপশন বি ইজ দ্য রাইট আনসার। আর প্রত্যেকটা অপশনই দেখো ইউ আছে, এ ই আই ও ইউ গোলের ভেতরে। চলো আর একটা তোমাদের ব্লাড রিলেশন আছে, আরটা তোমাদের ব্লাড রিলেশন আছে, পি এক্স এর মা, তাহলে পি কে মা বানাও, পি হচ্ছে এক্স এর মা, পি এক্স এর মা, তাড়াতাড়ি, এক্স জেড এর স্ত্রী, এক্স কার স্ত্রী, জেড এর স্ত্রী, এক্স কার স্ত্রী, জেড এর স্ত্রী, ওয়াই পি এর ভাই, ওয়াই পি এর ভাই, ওয়াই পি এর ভাই, এবং কিউ পি এর স্বামী, কিউ পি এর স্বামী হলে কিউ জেড এর কে হয়? এই যে কিউটা জেড এর কে হয়, খুব ভালো করে দেখো, কিউটা জেড এর কে হয়? দেখো এক্স এর মা হচ্ছে এইটা, তাহলে এক্স এর বাবা নিশ্চয়ই এই হবে, জেড হচ্ছে এক্স এর স্বামী, তোমার বউয়ের বাবা, তোমার বউয়ের বাবা তোমার কে হবে? শ্বশুর হবে। তোমার বউয়ের বাবা তোমার কে হবে? শ্বশুরই তো হবে না, শ্বশুরই তো, বাবা তো নয়। বাবা বলে ডাকো, সম্বোধন করো বাবা বলে, তুমি তো বলতে পারো না শ্বশুর বলে, সম্বোধন তো করতে পারো না, এই শ্বশুর বা ওগো শ্বশুর একটু জল নিয়ে আসুন, এটা তো বলতে পারো না, বাবা একটু জল দিন, এরকমই বলবে। তাই জন্য এটা শ্বশুর, এটা বাবা হবে না। তোমার বউয়ের হাজব্যান্ড, বউয়ের বাবা তোমার শ্বশুর হয়। দেখি আর ব্লাড রিলেশন আছে কি না, না ব্লাড রিলেশন নেই। এরপরে আমরা করব হচ্ছে এই জিনিসটা, একটা তুমি দেখবে অড ওয়ান আউট বলে তোমাদের একটা চ্যাপ্টার দিয়েছে, সেই অড ওয়ান আউট মানে তোমাদের এই যে চারটে অপশান দিয়েছে, এই যে চারটে অপশানের মধ্যে কোনো একটা অপশান বাকি তিনটের সাথে খাটবে না, সেই অপশানটাকে দাগ মারতে হবে। তুমি যদি দেখো ফ্লুরিন, আয়োডিন, ব্রোমিন, আয়রন, প্রত্যেকটা যদি দেখো, প্রত্যেকটা হচ্ছে এই তিনটে হচ্ছে আমাদের অধাতু, শুধুমাত্র আয়রনটা হচ্ছে আমাদের ধাতু, ব্যাস এটাই অ্যান্সার হবে আয়রনটায়। চলো সোজা জিনিস ছিল, সায়েন্সের জিনিস ছিল। দেখো এর পরেরটা কি, নিচের চারটের মধ্যে একটা তোমাকে আউট করতে হবে। কি দিয়েছে? টমেটো, ঢেঁড়স, শসা, বাঁধাকপি। আচ্ছা টমেটোতে তোমার বীজ থাকে, ঢেঁড়সেও বীজ থাকে, শসাতেও বীজ থাকে, বাঁধাকপিতে বীজ থাকে না, তাই এটা সবার থেকে আলাদা। সবকটাই সবজি,
সবকটাই সবজি, সবকটাই ভেজিটেবলস, কিন্তু এইগুলো তোমার বীজ থাকে না। এটা হচ্ছে আমার, এটা হবে। আর একটা কথা মাথায় রাখি, এই যে তোমরা যে বলো না টমেটো সবজি বা ঢেঁড়স সবজি বা শশা সবজি, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সায়েন্সের কথা অনুযায়ী কিন্তু সবজি বা ভেজিটেবলস নয়। ভেজিটেবলস যেটাকে বলে ইংরেজি কথাটা ভেজিটেবলস, সে ভেজিটেবলস নয়। ভেজিটেবলস হচ্ছে সেইগুলো যেইগুলোর ভেতরে কোনো বীজ থাকে না। যেমন যেমন তোমার ফুলকপি, বাঁধাকপি, যে কোনো শাক, এইগুলো হচ্ছে ভেজিটেবলস। আর এই যে টমেটো, ওই গাছের ফল, ফ্রুটস, কেন কি ফ্রুটসের ভেতরেই বীজটা থাকে। টমেটো ফ্রুটস, ঢ্যাঁড়স ফ্রুটস, শশা ফ্রুটস, ঠিক আছে। আলু, আলুটা কি, আলুটা কি ফ্রুটস না ভেজিটেবলস, এটা আমাদের জেনে বলবে তোমরা, ঠিক আছে। মাটির তলায় যেগুলো জিনিসগুলো থাকে, আলু, র্যাডিশ মানে মানে তোমার মূলো, গাজর, এইগুলো গাছের ফল না ভেজিটেবলস, তোমরা একটু সার্চ করে নেটে সার্চ করে বলবো, কমেন্টে লিখো, ঠিক আছে। তোমরা কিন্তু এটুকু জেনে রাখো, যাদের মধ্যে বীজ থাকে তারা গাছের ফ্রুটস হয়। এরা, আমরা বাড়ির বাজারে গিয়ে টমেটো সবজি হিসেবে খাই, বা মারা আমাকে বলে সবজি কম খা, টমেটো খা, এগুলো সবজির মধ্যে ফেলে, ঢেঁড়স সবজির মধ্যে ফেলে। কিন্তু অ্যাকচুয়াল যদি বলো সায়েন্সের কথা অনুযায়ী, মানে আমাদের প্রাত্যহিক জীবনের কথা বাদ দিয়ে সায়েন্স অনুসারে, ঢেঁড়স বা লেডি ফিঙ্গার যেটাকে বলা হয়, ইংরেজি নামটা দিয়ে দেওয়া আছে লেডি ফিঙ্গার, তোমাদের সার্চ করতে সুবিধা হবে। এই লেডি ফিঙ্গার বা ঢেঁড়স বা ক্যাবেজ বা বাঁধাকপি, টমেটো বা কিউকুম্বার, কিউকুম্বার মানে শশা, টমেটো মানে টমেটো, এইগুলো কিন্তু গাছের ফল, ভেজিটেবলস নয়, ঠিক আছে। চলো আর দেখি অড ওয়ান আউট আছে কিনা। দেখো আবার অড ওয়ান আউট পেয়েছি। দেখো প্রস্থান, আগমন, সর্বোচ্চ সর্বনিম্ন, গরম ঠান্ডা, পান করা, অপশান দিয়ে ভোজন করা, বারোটা, কোনটা হবে? বুঝতেই পারছো, প্রস্থান আগমন অর্থাৎ একে অপরের বিপরীত দিয়েছে, সর্বোচ্চ সর্বনিম্ন বিপরীত দিয়েছে, গরম ঠান্ডা বিপরীত দিয়েছে। আচ্ছা পান করা আর ভোজন করা বা খাওয়া, জল খাওয়া, জল পান করা, জল পান করা, ড্রিঙ্ক পান করা, আর খাবার খাওয়া, এই দুটো কি একে অপরের বিপরীত? আদৌ কি এরা একে অপরের বিপরীত? সিমিলার টাইপের জিনিসই তো, সবকটাই তো মুখ দিয়ে যাচ্ছে, তাই না? তাই এইটা আমার অপশান হবে রাইট অপশান। তার কারণ এই তিনটের সাথে, এই তিনটে প্যাটার্নের সাথে এটা মিলছে না। কেন কি এরা প্যাটার্নটা কি ছিল, এখানে একে অপরের বিপরীত ছিল, মানে দুটো শব্দ দেওয়া দেওয়া আছে, একে অপরের বিপরীত ছিল শুধুমাত্র, কিন্তু এই প্যাটার্নটা মিলছে না, তাই এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো এইখানে কি বলে দিয়েছে দেখো, এলইডি বাল্ব, এলইডি, এলইডি বাল্ব, টিউবলাইট, পেন্সিল, ল্যাপটপ, গিজার, এলসিডি টিভি, ব্রুম, হ্যামার, স্ক্রুড্রাইভার, ইরেজার, মোবাইল ফোন। এলইডি বাল্ব, টিউবলাইট, পেন্সিল, ল্যাপটপ, গিজার, এলসিডি টিভি, ঝাড়ু, হাতুড়ি, স্ক্রুড্রাইভার, ইরেজার, মোবাইল ফোন। ইরেজার মানে হচ্ছে তোমরা যেটা রাবার ইউজ করো না মুছবার জন্য, সেইটা। এবার বলে দিয়েছে কোনটা এদের মধ্যে অড। দেখো এলইডি বাল্ব, টিউবলাইট, তিনটেই আমাদের আলাদা, মানে তিনটেই সমার্থক টাইপের জিনিস। ভাবতেই পারছো তিনটের মধ্যে একটা সম্পর্ক আছে, যে তিনটেই আমাদের আলো দিচ্ছে। এলইডিও একটা আলো দেয়, বাল্বও আলো দেয়, আর হচ্ছে তোমাদের টিউবলাইট। তারপরে দিচ্ছে পেন্সিল, ল্যাপটপ, গিজার, এলসিডি টিভি, ঝাড়ু, হাতুড়ি, স্ক্রুড্রাইভার, ইরেজার, মোবাইল ফোন। ভালো করে লক্ষ্য করে দেখো, পেন্সিল, ল্যাপটপ, গিজার, এদের মধ্যে কোনো সম্পর্ক নেই। এলসিডি টিভি, ঝাড়ু, হাতুড়ি, কোনো সম্পর্কেই পাচ্ছি না। ঝাড়ুর সাথে এলসিডি টিভিও মানে কোনো কাজ এক নয়, কোনো কিছু ডিফারেন্স কিছু নেই। এটারও তেমনি স্ক্রুড্রাইভার, ইরেজার, মোবাইল ফোন, এই তিনটের সাথে কোনোটাই আমার ঠিক মিল খাচ্ছে না। শুধুমাত্র মিলছে হচ্ছে তিনটের মধ্যে সম্পর্ক আছে, বাকিগুলোর মধ্যে কোনো সম্পর্ক প্রতিষ্ঠান করা যাচ্ছে না। তাই এইটা হচ্ছে আমাদের অড, মানে বাকিগুলোর মধ্যে কোনো সম্পর্ক প্রতিষ্ঠান করা যাচ্ছে না, শুধুমাত্র একটার মধ্যেই যাচ্ছে, তাই ওইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আজকের ক্লাসটা, আজকের সেশনটা আমরা এখানেই শেষ করছি। ভালো লাগলে আরও এরকম ভিডিও দেবো, আরও এরকম টেস্ট সিরিজ আসবে, আশা করছি পরীক্ষার আগের দিন পর্যন্ত, অর্থাৎ 1 তারিখ এবং 8 তারিখের আগে পর্যন্ত। তাহলে শেষ করছি আজকে, এবং দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা রিজনিং খুব ভালোভাবে নিতে থাকো, পরীক্ষার প্রস্তুতি খুব ভালোভাবে নিতে থাকো। তাহলে জয় হিন্দ, টাটা, গুড বাই।